নমস্কার, আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাত্রা অভিনেতা হিমাদ্রি ভট্টাচার্যকে। দাদার কাছ থেকে শুনে নেব দাদার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। নমস্কার দাদা, আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমে শুরু করি আপনার ছোটবেলার কথা দিয়ে। ছোটবেলার কথা যদি কিছু বলেন। আমার আসলে যাত্রায় প্রথম সেই রামযাত্রা হতো। আমার জন্ম বাবার কর্মসূত্রে মেমারিতে সোমেশ্বরতলা বলে একটা জায়গা আছে, সেখানে রামযাত্রা হতো। আমার বয়স তখন 4 কি 5 এখনও মনে আছে। আমার মার হাত ধরে মা আমাকে নিয়ে গেছিল রামযাত্রা দেখাতে। সেই থেকে আমার ওই একটা কৌতূহল, আর ওই বেলি ফুলের মালার গন্ধ রামযাত্রায় যেটা হয়, ডাক হয়। আর ওই গ্রিন রুমের দিকে যেতে যেতে দেখতাম গ্রিন রুমে বসে সব মেকআপ করছে, একটা অদ্ভুত কৌতূহল। তখন আপনার কত বয়স? আমার ওই 4-5 বছর তখন বয়স হবে। আমরা তারপর চলে আসি বর্ধমান থেকে নৈহাটিতে, আমার বাবার কর্মসূত্রে। আর নৈহাটিতে আমার মামার বাড়ি, সেখানে আমরা আসি, সেখানে আমাদের বাড়ি ঘর হয়। তারপর আমার অভিনয় আমার মায়ের হাত ধরেই আগমন, যেটা আমার জীবনে একটা বিরাট আশীর্বাদ। আমার মাই আমার শক্তি, মাই সব। তারপর ধরুন ছোটোবেলায় বাড়িতে নাটক করতাম। পরিবারে কি অভিনয়ের কোনো সংসর্গ আগে ছিল, মানে বাবা কাকা তারা? আমার ঠাকুরদা শুনতাম, বাংলাদেশে আমাদের দেশ ছিল, বাংলাদেশে আমার ঠাকুরদা অভিনয় করতেন। আর বাবা খুব ইন্টারেস্টেড ছিলেন, কিন্তু বাবা কোনোদিন অভিনয় টভিনয় করেছেন বলে শুনিনি। মেমারিতে হয়তো একবার করেছিলেন ওনাদের গ্রুপে। আর আমার দাদা পত্রিকার সাংবাদিক ছিলেন, সত্যযুগ পত্রিকা। তাহলে আপনার পড়াশোনা কি বর্ধমানে মেমারিতেই? না, ওখানে তখন আমি স্কুলে ভর্তি হইনি। আচ্ছা, আমি নৈহাটি থেকে এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। কারণ আমি যখন নৈহাটিতে আসি তখন আমার বয়স 4 কি 5 বছর। তা তখন তো সেই একটা বয়স ছিল, তারপর পরে ভর্তি হতো। তা প্রথমে প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে পাবো ক্লাস 5-এ আমি নৈহাটি মহেন্দ্র স্কুলে। তার আগে লক্ষ্মীকান্ত স্কুল বলে একটা স্কুলে পড়তাম। তারপরে কলেজ কোথা থেকে করেছেন? কলেজে পরের দিকে হয়েছে। আচ্ছা। তারপর আমি ওই অল্প বয়সেই নাটক, অভিনয় এইসব নিয়ে মেতে গেছিলাম। ওটা নৈহাটিতেই আমি প্রথমে নৈহাটি যাত্রীকে অভিনয় করতাম। নৈহাটি যাত্রী তখন একাঙ্ক নাটকে খুব নাম করা ছিল। আর তারপর কলকাতার অনির্বাণ গ্রুপে আমার প্রথম মঞ্চে, কলকাতার মঞ্চে প্রথম অভিনয় হচ্ছে নাট্যকার শচীন ভট্টাচার্যের অনির্বাণ গ্রুপে কল্কি অবতার বলে একটা নাটক, মুক্ত অঙ্গন রঙ্গালয়। আচ্ছা, তখন মুক্ত অঙ্গন ছিল গ্রুপ থিয়েটারের কাছে আগে স্বর্গ বলা যায়। কারণ তখন তো গ্রুপ থিয়েটারদের এইরকম অবস্থা ছিল না, খুব কষ্ট করে তখন নাটক করতে হতো, না খেতে পেয়ে। সব বড় বড় যাত্রার সঙ্গে সংযোগটা কবে শুরু হলো? আমি তখন ওই নৈহাটিতে একটা গ্রুপ ছিল, নদিয়া কালচারাল ইউনিট বলে, আমি সেই গ্রুপে যাত্রা করতাম। আমি বিপ্লবী ভিয়েতনাম, তারপর ইতিহাস দর্পণ, এইসব নাটক করে। তারপর বাংলাদেশের ভাষা আন্দোলনের উপর রবীন ভট্টাচার্যের লেখা আমার জননী, এইসব বইগুলো আমি করেছি। তারপরেই করতে করতে তখন ওটা কত সাল হবে তাও, যখন আপনি এই অপেশাদার যাত্রাগুলো করছেন? এগুলো করেছি 77, 78, 80 সালে। একটা নদিয়া মিল বলে বড় জুট মিল ছিল, তাদের এই স্টাফরাই সব মিলে একটা বছরে একটা যাত্রা আমরা কলসও করতাম। আচ্ছা, তখন যাত্রার এমন একটা ব্যাপার ছিল যে এরকম নৈহাটিতে অনেকগুলো গ্রুপ ছিল যাত্রার, যারা এইসব কলসো করতো, কম্পিটিশন করতো। যেমন ওয়ান অ্যাক্ট ড্রামা কম্পিটিশন হতো, আমরা তো সবাই ওয়ান অ্যাক্ট ড্রামা থেকে উঠে এসেছি, সেই রকম যাত্রারও ওরকম কম্পিটিশন হতো। তারপর আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠানে হতো। তাহলে ওইখান থেকে পেশাদার যাত্রার সংযুক্তিটা কিভাবে? 80 সালে আমাকে প্রথম ওই সুশীল নাট্য কোম্পানিতে দল ম্যানেজার ছিলেন সঞ্জয় দা, তিনি কাকিনাড়াতে থাকতেন। উনি নির্মল বাবুর দলে যিনি ম্যানেজার ছিলেন সন্তোষ বাবু, আগে তিনি অভিনয় করতেন মহিলা শিল্পী সন্তোষ রানী। তা ওনারই পাশের বাড়ির ছেলে ছিল সঞ্জয় দা। ওনার সাথে আমার একটা যোগাযোগ হয় আমার এক বন্ধুর মাধ্যমে। আমি খুব ইন্টারেস্টেড ওই যাত্রার প্রতি, কারণ তার আগে আমি খুব যাত্রা দেখতাম। আর আমার তো যাত্রা শুরুই হয়েছিল বললাম তো মায়ের হাত ধরে রামযাত্রা দেখে দর্শক হিসাবে। তা সেই উনি আমাকে তখন বললেন যে তুমি যাত্রা করবে? হ্যাঁ করবো। বলে রাজাদা সুশীল নাট্য কোম্পানি নিচ্ছেন, রাজা ভট্টাচার্য, শিবানী ভট্টাচার্য, কারণ ভানুদা নির্মল মুখার্জিকে দিয়েছেন, এবার নির্মল মুখার্জি মুক্ত অঙ্গন নিয়ে করছে, সুশীল নাট্য কোম্পানি ভানুদা রাজাদাকে লিস্ট দিচ্ছেন। বললাম হ্যাঁ করবো। তা আমি তখন তো পেশাদারি ব্যাপার ট্যাপারগুলো বুঝতাম না, আমাকে যা বললো টাকা তাই রাজি হয়ে গেলাম।
কিন্তু গিয়েই আমি একটা চরিত্র পেয়েছিলাম, তখন শৈলেশ গনিয়োগী প্রচন্ড জনপ্রিয় নাট্যকার পরিচালক, উনিও নাটক থেকেই এসছেন, থিয়েটার সেন্টার, তার সেইখান থেকে সম্রাজ্ঞী বইতে কাসিম খা, তা সেই কাসিম খা আমি করলাম, শিবানিধির অপোজিটে ছিল তখন, শিবানিধির প্রচন্ড জনপ্রিয়তা, সেই দলে প্রায় 150 পালার উপর আমাদের শো হয়েছিল। ওই প্রথম যাত্রায় আসা, তখন প্রথম দিকে মানে কিছু অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ আপনার যাতায়াত বলুন, ওই রাত জাগা, খাওয়া দাওয়া, আপনার আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল না সেখানে, কিচ্ছু ছিল না। হ্যাঁ, প্রথমে একটু অসুবিধাই হয়। আমি তো অ্যামেচারের শোটো সেইভাবে করতাম না, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা যাত্রা করতাম, এই ব্যাপার। তা সেইগুলো যার জন্য প্রথম দিকে মানসিকভাবে মানিয়ে নিতে একটু অসুবিধা হতো, কারণ ওদের অনেকগুলো ব্যাপার ছিল যেগুলো অ্যাডজাস্ট করা। তাহলে ওই সম্রাজ্ঞী আর নূপুর, হ্যাঁ, এই দুটোর মধ্যে দিয়ে আপনার পেশাদার যাত্রায় হাতেখড়ি হলো। হ্যাঁ, তারপরে বছর সুশীল নাট্য কোম্পানি আবার নিরঞ্জন দা দিলেন, আর নিরঞ্জন দার সাথে আমার আগেই পরিচয় ছিল, সাদা পোশাক দেখেছিলাম, দেখে আমি ওনার ফ্যান হয়ে গেছিলাম। আচ্ছা। তা নিরঞ্জন দা চন্দননগরে থাকতেন, আমি নৈহাটিতে। তা ওই সম্রাজ্ঞী করার পরের বছর রাজাদা শিবানিধি বেরিয়ে গিয়ে নবম নিরঞ্জন দা সুশীল দিলেন। আমাদের নাটক হলো ভবানী পাঠক, আর ভবানী পাঠক জ্যোতির্ময় দা লিখলেন, আর মৃণাল দা ডিরেকশন দিলেন, মৃণাল ঘোষ পিএলটির। আর ডাক দিয়ে যাই অনল দা, মানে চিত্তদা বলতেন যাকে, উনি পিএলটির একজন নিয়েছিলেন, ডাক্তার ছিলেন, নেই পিএলটির অভিনেতা। আচ্ছা, যাই হোক, মানে একজন সদস্য। তা ওনার লেখা ডাক দিয়ে যাই, ওটা একটু রাজনৈতিক নাটক ছিল। আর ভবানী পাঠক, নিরঞ্জন তো ভবানী পাঠক আগে লোকনাট্যে করেছেন সন্ন্যাসীর তরবারিতে, এটা অন্যভাবে সেই ছায়াটা নিয়েই জ্যোতির্ময় দেব বিশ্বাস লিখেছিল। তাতে আমি একটা দারুণ চরিত্র পেয়েছিলাম, ক্যাপ্টেন সোর্ড। তা সেই মানে ইংরেজ অফিসারের চরিত্র, সেই নাটকটা খুব ভালো হলো। তারপরের বছর আমি গেলাম ভান্ডারি অপেরায়, নিরু নাগের দলে, আমাকে সোনিয়া সাউন্ডের সুনুদা নিয়ে গেল ভান্ডারি অপেরায়। তা ভান্ডারি অপেরায় ভক্ত হরিদাস আর হচ্ছে বাইজি বেগম। ওই প্রথম আমি অসিত বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটকে অভিনয় করলাম, এবং নির্দেশনায় বাইজি বেগম সুপারহিট হলো, ভক্ত হরিদাসও খুব ভালো হলো, ওনার মতো বিখ্যাত একজন নাট্যকার। এবং উনি তো জানেন নান্দিকার থেকে, নান্দিকারের প্রতিষ্ঠাতা, আর খুব উচ্চশিক্ষিত এবং খুব ভালো সজ্জন ভদ্র মানুষ। তা যাই হোক, তাহলে এবার আস্তে আস্তে মানে আপনার পেশাদার যাত্রায় এটা হলো, পুরোপুরি ঢুকে গেলেন। তারপর ভক্ত হরিদাস, বাইজি বেগম প্রায় 200 পালার উপরে শো হয়েছিল। তারপরে বছর নিরুনাগের আরেকটা দল গণবাণী হলো, যেহেতু নিরঞ্জন দার খুব সুনাম হলো, নিরঞ্জন দাকে টপ করলেন, কারণ নিরুনাগের এরকম নতুন নতুন শিল্পীদের, প্রধান শিল্পীতে ইয়ে করতেন আর কি, এক্সপোজ করতেন উনি। তা যাই হোক, আমাদের নতুনদেরকে সুযোগ দিতেন, মানে যাদের মধ্যে প্রতিভা আছে, পাওয়ার আছে, যাদের জনপ্রিয়তা বাড়ছে, তাদেরকে নিয়ে এসে উনি প্রধান শিল্পী করে দিতেন। তাহলে ভান্ডারি অপেরা হলো, তারপরে ভান্ডারি অপেরা বিমলেন্দু দাকে টপ করলেন, তারপরে বছর গণবাণীতে নিরঞ্জন দাকে টপ করলেন, এবং নিরঞ্জন দার সাথে আরো বড় বড় শিল্পীরা এলেন, যেমন ত্রিদীপ ঘোষ এলেন নিউ প্রভাস অপেরা থেকে, অঞ্জনা ব্যানার্জি এলেন, জয়ন্ত কুমার এলেন, রাজেশ ভট্টাচার্য ছিলেন এই দলেতেই। তারপর নির্মল অধিকারী, একজন বিরাট পুরনো শিল্পী, এককালে খুব নাম করা অভিনেতা, বিরাট মাপের। তারপর বিরাট অভিনেতা, এবং সব থেকে বড় কথা এত সিনসিয়ারিটি, মানে ওনার কাছে এগুলো দেখে শিখতাম। কনকলতা দিয়ে এলেন। এইরকম ভাবে আমাদের প্রোডাকশন হলো ডাকু মানসিং আর বণিক বাড়ির বউ। বণিক বাড়ির বউ তাৎক্ষণিক ঘটনা, তার কয়েক মাস আগে ঘটনা ঘটে গেছে। ডাকু মানসিংটা খুব ভালো নাটক হয়েছিল, কিন্তু বণিক বাড়ির চাপে অতটা চলেনি। আমরা প্রায় 228 নাইট অভিনয় করেছিলাম বণিক বাড়ির বউ, মানে আমার জীবনের সব থেকে, মানে বণিক বাড়ির বউ নাকি বেশ ফাটাফাটি সিচুয়েশনে চলেছে। বাপরে বাপ, মানে আমার প্রফেশনাল লাইফে, মানে কি বলবো, এরকম আমি দেখিনি। 228 নাইট শো হয়েছিল। আর যেমন অঞ্জনা ব্যানার্জি আমার দিদি করতেন, আমার মনে হয় অঞ্জনাদির আমি অনেক অভিনয় দেখেছি, যেমন আপনার হেলেন অফ ট্রয় দেখেছি, তারপর প্রবাস অপেরাতে দেখেছি ওই চেঙ্গিস খান, আরো দেখেছি দু একটা, কিন্তু আমার মনে হয় অঞ্জনাদির জীবনের শ্রেষ্ঠ অভিনয় বণিক বাড়ির বউ। বণিক বাড়ি করতাম, চন্দন বণিকের এই যে চরিত্রটা, ছায়া মূলমণি, মানে দারুণ নাটক হয়েছিল, মানে অভিনয় করার পর। তাহলে আপনার যাত্রার অভিনয় জীবনের শুরুতে বলা যায় বণিক বাড়ির বউ একটা টার্নিং পয়েন্ট। আমাকে খ্যাতি দিয়েছিল এটা, এবং তারপর এত লোক হতো না, পুলিশ লাঠিচার্জ করে না করলে লোক সরানো যেত না। তাও যাই হোক, তারপর ওই বণিক বাড়ি বউ করার পরের বছরই আমাকে সন্তোষবাবু মুক্তাঙ্গনে ডেকে দিলেন। মুক্তাঙ্গনে নির্মল মুখার্জির দলে গেলাম, কালো সিঁদুর আর মরমী প্রিয়া, সেও তো ফাটাফাটি। সেও ফাটাফাটি, এবং সেই নাটকটাও খুব মানে ইয়ে হয়েছিল, এবং অনেকখানি জাম্প করে আমি গেলাম, মানে প্রথম আমি অত টাকা জাম্প করলাম আমার। আচ্ছা, মানে আপনার রেমুনারেশনটা অনেকটা হাই হয়ে গেল।
কিন্তু আমার সাথে একটু ব্যাপার নিয়ে মতানৈক্য হলো, মতবিরোধ হলো। আমি একটু এরকম ছিলাম তখনও, মানে অ্যাডজাস্ট করতাম না এইসব ব্যাপারগুলো, কারণ বিচক কন্ট্যাক্ট করলে আমার সাথে একটু নিয়ে বিচক কন্ট্যাক্ট হলো। তার আগে মানে পাঁশকুড়া কথার খেলাপ আপনার ঠিক হ্যাঁ, ইয়ে না হতো। না, আমি আমার কথা বুঝতে খেলাপ পেরেছি, করতাম না। বুঝতে পেরেছি। পাঁশকুড়া পিডব্লিউডি মাঠে আমার মনে আছে শো হচ্ছে, একটা দর্শক, মানে তখন প্রায় 100 পালার উপর বুকিং হয়ে গেছে নির্মলদা, এবং সেখানে লাস্ট প্যান্ডেল লুট হয়ে গেল মাইকের গন্ডগোলে। এই সোনিয়া সাউন্ডেরই মাইক ছিল, কালুয়া দা বলে একজন ভদ্রলোক, উনি অপারেট করতেন লাইভ। কোনোভাবে ফল্ট হয়ে গেছিল ফল্ট হয়েছিল মাইকের, পাবলিক লাস্টে প্যান্ডেল লুট টুট হয়ে, তারপর উত্তরপাড়া নফর একাডেমি ময়দানে লাস্ট শো করার পর আমি ছেড়ে দিয়েছিলাম। ম্যানেজার এসেছিল আমার কাছে, কিন্তু আমি আর যাইনি। তারপরের বছর আমি আবার গণবাণীতে আমাকে ডেকে নিল নিরুদা। আমি নিরুদা আমাকে খুব স্নেহ করতেন। রিসেন্ট উনি চলে গেছেন আমাদের ছেড়ে, আচ্ছা। শুনলাম বছর খানিক আগে। মানে ওইরকম প্রডিউসার মার্কেটে হবে না, অথচ এত ব্যক্তিত্ব সম্পন্ন এবং মানুষ, অতগুলো দলকে এবং অতগুলো সামলাতেন। দলকে লিড করতেন, এবং আর্টিস্টদের মানে যারা জুনিয়র ছেলে মেয়ে তাদেরকে উনি খুব স্নেহ করতেন। কথা কম বলতেন, কিন্তু অদ্ভুত একটা ব্যক্তিত্ব। এই কালো সিঁদুরের পরের বছর ওই আবার এলেন গণবাণীতে। আবার গণবাণীতে এলাম, গণবাণীতে পাগলা ডাক্তার। আচ্ছা। পাগলা ডাক্তার নিরঞ্জন ঘোষ, মহুয়া, ওখানেই আমার পরিচয় হয়। এবং পাগলা ডাক্তারের একটা ঘটনা আপনাকে বলতে পারি। ওন্দা থানার রামসাগর স্কুলে মাঠে আমাদের শো হচ্ছে, একটা প্যান্ডেল। এটা যারা এখনো আছেন ওই দলে, কারণ সদ্য বছর খানিক বা বছর দুয়েক হবে, করোনার সময় প্রায় কাছাকাছি নিরঞ্জন দা আমাদের ছেড়ে চলে গেছেন। আর নিরঞ্জন, আমার অভিনয় যদি কেউ শেখান তো সেটা নিরঞ্জন ঘোষ। মানে আপনার যাত্রার অভিনয়ের গুরু বলা যায় আমার গুরু, একদম হাতে ধরে ধরে শেখাতেন। যার ওই লোভে আমি, রাজাদা আমাকে বেশি অফার দেওয়ার পরেও কিন্তু আমি যাইনি, নিরঞ্জন দার দলে থেকে গেছিলাম অভিনয়টা শিখতে পারবেন। হ্যাঁ, আর আমি ওনাকে দেখতাম, ওনার অভিনয়টা ভালো লাগতো। আর বাড়ির বইয়ের পরে পাগলা ডাক্তার একটা ভয়ঙ্কর হিট ছিল, একটা ভয়ঙ্কর হিট ছিল। এবং পাগলা ডাক্তার ওই রামসাগর ময়দানে একটা ঘটনা ঘটলো, মানে লাস্ট সিনে দেখাচ্ছে অন দ্য স্টেজ অপারেশন হচ্ছে, সেখানে শিখা যে নায়িকা, তার ব্লাডটা আমি চেঞ্জ করে দিচ্ছি তার ভাইকে ইনসিস্ট করে, টাকার লোভ দেখিয়ে, সেটা স্টেজের মধ্যে দেখানো হতো অপারেশনটা। আপনি কি ভিলেন ক্যারেক্টার? আমি ভিলেন ডক্টর করতাম, কিন্তু জয়ন্ত রায় বলে একটা চরিত্র, আর নিরঞ্জন দা করতেন প্রদীপ আর শিখা। অসিত বন্দ্যোপাধ্যায় লেখা তো, তার কলমের সংলাপ বলুন, কথা বলুন, একটা মানে আলাদা একটা স্তরের, মানে অন্য মার্গে নিয়ে যায় ওনার। তা সেই একজন দর্শক এসে স্টেজের মধ্যে হঠাৎ করে আমার কলার ধরে আমাকে মারতে গেলেন। তখন শিখার যে মুয়া তখন স্টেজ থেকে উঠে বললো যে কি হয়েছে, না তোকে মেরে ফেলবো, তো এইসব ব্লাড চেঞ্জ করে দিচ্ছে সেই সময়, মানে দর্শক হই করছে। পুলিশ চলে এলো, আমার দলের সহশিল্পীরা চলে এলো, তারপর বললো যে আমি মরিনি, আমি বেঁচে আছি। তারপরে ভদ্রলোক আমাকে চিঠি লিখেছিলেন, ওনার জীবনে বোধহয় এরকম একটা কিছু ঘটনা ঘটেছিল, তো আমি নিশ্চয়ই, কারণ উনি কল্পনাকে বাস্তবে মিলে গেছে। আসলে কি জানেন তো, যাত্রার অভিনয় যেটা ব্যাপারটা হচ্ছে, যাত্রার দর্শকরা সেই যে বলে না গিভ অ্যান্ড টেক, দেয়া এবং নেওয়া, মানে ওপেন থিয়েটার তো, এবং সব থেকে রাফ অ্যান্ড টাফ। মানে একদিকে রাফ কেন বলছি, যে আপনি খারাপ করলে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পেয়ে যাবেন, একদম ভালো করলে মাথা তুলে নাচবে। আর টাফ খুব কঠিন, মানে দর্শকদেরকে মানিয়ে চলা, বা তাদের নানান ধর্ম, নানান শিক্ষা, নানান ভাষাভাষী সব একসাথে সমবেত হয়ে হাজার হাজার দর্শক দেখছেন। তখন তো প্যান্ডেলে প্রচুর লোক হতো, আর মানে টিনের প্যান্ডেল হলে তো গম গম করতো। সুতরাং সেই জায়গাটায়, আর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এইসব জায়গায় টিনের প্যান্ডেল বেশি হতো, আর যার জন্য সাউন্ডটা, ফিডব্যাকটা ভালো আসতো ইয়েতে। আর তখন তো মাইকে অভিনয় চলছে, এবং সেটা পাগলা ডাক্তারের পরে আর কি পাগলা ডাক্তারের পরের বছর হলো আমাদের বন্দিনী প্রতিমা, মহুয়া প্রধান শিল্পী, সেটাও আমাদের হিট করলো। অসিত বন্দ্যোপাধ্যায় লেখা। ওটা কোন দলে হয়েছিল? ওটা গণবাণীতে। আমরা গণবাণীতে থেকে গেলাম। নিরঞ্জন দা বেরিয়ে মুক্তধারা দল তৈরি হলো নতুন। নিরঞ্জন দা অসিত বন্দ্যোপাধ্যায়ের লেখা শিকারী প্রেমিক নাটক করলেন, আর আমাদের হলো বন্দিনী প্রতিমা, সুপারহিট হয়ে গেল। তারপরের বছর আমরা গেলাম শিল্পীলোকে, মাজ কুমারী, ওটাও সুপারহিট। সেই বছর আমার মেয়ে আমাদের কাছে আসে, এবং মানে ওই বছরটাই আমাদের কাছে স্মরণীয়। তারপরে বছর দুঃখিনী দুর্গা, তারপর তো ক্রমশ এরকম ভাবে রাতের হায়না, তারপর ঈশ্বর পরমেশ্বর, অশোক কুমারের সাথে রাতের হায়না, সিদ্ধার্থ মুখার্জির সাথে। তারপর বছর মানে এটাতে আপনারা স্বামী স্ত্রী দুজনেই রয়েছে, দুজনে একসাথে করছেন। আমরা প্রায় একসাথে ধারাবাহিকভাবে কাজ করে গেছি প্রায় 10-15 বছর। তারপর
সেখানে মোটামুটি রবি ঘোষ থেকে আরম্ভ করে জিনতামন, বিশ্বজিৎ, তারপর যাত্রার জগতে যত শেখর গাঙ্গুলি। আমার জীবনে আরেকটা মানে ইয়ে হচ্ছে, মানে গোল্ডেন টাইম হচ্ছে সুনীল, মানে অসিত বন্দ্যোপাধ্যায়ের প্রায় 5-6খানা নাটক আমি করেছি। তারপর হচ্ছে আপনার হচ্ছে সুনীল চৌধুরী। সুনীল চৌধুরীর লেখা আপনার ধরুন ওই প্রথম নাটক করি আমি বিয়ে পাগলা বুড়ো রবি ঘোষের সাথে। তারপর যখন সুনীলদা নিজে দল করলেন যুগচেতনায় শেখর গাঙ্গুলি, বিশ্বজিৎ দত্ত, কিরণ লাহিড়ী, যিনি প্রথম বৃন্দাবনের সবাই সতীতে আপনি ছিলেন। হ্যাঁ, বৃন্দাবনের সবাই সতী হচ্ছে আমার একটা বিরাট মানে গোল্ডেন টাইম। মানে কি বলবো, এইরকম যশ বা এইরকম সম্মান আমি বণিক বাড়ি বইয়ের পর আর কোনো নাটকে পেয়েছি বলে মনে পড়ে না। মানে এটা আমার মায়ের আশীর্বাদ। মানে প্যান্ডেলে শেখর গাঙ্গুলির সঙ্গে অভিনয় করার ওই তো সেই বছর কেমন? শেখরদা ভালো মানুষ হিসাবে তো দারুণ। তারপর খুব নিজের মতো যারা করতেন আমাকে অনেক সময় উনি অ্যাডভাইস করতেন, তুমি এটা যখন করছো ভালো, মানে ভালো লাগলে উনি আরো আমাকে টিপস দিতেন, উপযাচক হয়েই বলতেন। আমাকে যেমন আমার ফার্স্ট সিনারটা ছিল, আমি খৈনি ডলতে ডলতে উঠছি স্টেজে, তারই ভাই করে, তা তখন উনি আমাকে টিপস দিয়েছিলেন যে খৈনিটা একটা তুমি ইয়ে রাখবে, ইয়ের মতো শোলে যেমন রেখেছিল আঞ্জার গান, ওইটাকে বের করে নিয়ে একদম আপার রসটামে তখন ইউজ হতো, এটা সুনীলটা বেশি করতেন, আপার রসটামটা ইউজ করতেন। খৈনিটা ডলতে ডলতে তুমি কথাটা বলবে, তাহলে খুব ভালো লাগবে। এবং মানে কি বলবো, এত যশ এত সম্মান আমি মানে পেয়েছি যে আমার সেই বছরটা একদম গোল্ডেন টাইম। তারপর বৃন্দাবনের সবাই সত্যি অনেক শো করলাম আমরা, প্রায় 150 নাইট। তারপরে বছর হলো মক্কার মাটি গঙ্গার জল, সুনীল চৌধুরীর দলে, ওই দলেই তিনু বন্দ্যোপাধ্যায় এলেন ওইখানে। কিন্তু ওই বছর আমাদের একটা স্বপ্না সেনও ছিল, স্বপ্নাদি ছিলেন, তারপর অনুপ ছিল, অনুপ চৌধুরী, ও আমার খুব ভালো, মানে যাত্রায় আমার বন্ধু বলতে অনুপ চৌধুরী, আচ্ছা, সুনীলদার ভাই। তারপর বাবলি ভট্টাচার্য সেই বছর প্রথম যাত্রা, আচ্ছা, বাবলি ভট্টাচার্য, বাবলি, ও খুব ভালো গান টান করতো এবং ভালো অভিনয় করতো। আরো অনেকে, বিশ্বজিৎ দত্ত ছিলেন সেকেন্ড পজিশনে তিনুদার পরে, তারপর কিরণ লাহিড়ী ছিলেন। এইরকম মানে দারুণ প্রোডাকশন হয়েছিল। ওটা কত সাল হবে বৃন্দাবনের স্বপ্নাদিত ছিলেন, ওটা 97, 98 বা 96 এরকম, মানে সুনীলদার সেকেন্ড ইয়ার দল করা। সেই বছর সুনীলদা অভিনয় করতে এলেন, ওনার উনি যে দলটা করলেন সুনীল অপেরা, সেই দলে কালিদাস, ভোকা কালিদাস নাটক করেছিলেন উনি, যে সে বছরটা পুরো অভিনয়। বৃন্দাবনের সবাই সতীর পর আর কি কি উল্লেখযোগ্য পালাতে অভিনয়? তারপর হচ্ছে মক্কার মাটি গঙ্গার জল, তারপর হচ্ছে আপনার পুনম যাত্রা সংস্থায় সুখ দুঃখের সংসার, চৌধুরী বাড়ির বউ, তারপর আপনার হচ্ছে, তারপরে হলো নবরঞ্জন অপেরায় করলাম প্রথম বছর কবরে কাটছে কঙ্কাল, তারপর করলাম আপনার হারানো সিঁদুর ফিরিয়ে দাও আর ভৈরবী ডাকাতকালী। হারানো সিঁদুর ফিরিয়ে দাওতে আমি আরেকটা মানে ইয়ে পেলাম, মানে আরেকটা উল্লেখযোগ্য চরিত্র ফিডব্যাক পেলাম, মানে অসাধারণ। আর ওই বছর আমার জীবনের একটা খুব মানে মানে কি বলবো ট্র্যাজিক, অনেকেই হয় বা অনেকে যারা একদম পুরো উচ্চ শিখরে ওঠে তাদেরটা লোকে জানতে পারে, যেহেতু আমি সেই জায়গাটায় উঠিনি। আমাদের সেদিনকে পান্ডুয়া জামগ্রাম নন্দীবাড়ি শো ছিল। আমার মনে আছে আমি চুচুড়ো লঞ্চঘাট থেকে গাড়িতে উঠলাম, উঠে সুগন্ধা মোড়ে এসে দাঁড়িয়ে চাটা খেলাম। আমার মা খুব অসুস্থ ছিলেন। আমাদের নৈহাটিতে সেই বইটা হয়েছিল, মা একটা সিন দেখেই মা থাকতে পারেনি, বাড়ি চলে গেছিলেন, বাড়ি পৌঁছে দিয়ে এলো আমার মেয়ে। তারপর ওই সেই দিনকে যখন মানে মাকে আমি দেখেই বেরিয়েছি, তখন আমি যখন জামগ্রামগঞ্জ বন্দিবাড়িতে পৌঁছচ্ছি, ওখানে প্রচুর যাত্রা হতো, তার আগেও আমি যাত্রা করেছি, সেই সময় আমার খবর এলো যে আমার মা নেই। ওই অবস্থায় মানে ওই দিনকে আমার জীবনে যে কি কষ্ট হয়েছে, ওই অবস্থায় আমি অভিনয় করেছি। প্রথমে আমি মানে একটু বায়াসড হয়ে গেছিলাম যে আমি অভিনয় করব না, সেটা তো অবশ্যই, কারণ তাৎক্ষণিক আপনি ওই খবরটা পেয়েছেন। হ্যাঁ, যাই হোক, তা কমিটির লোকরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি শুরু করে দিল। ওটা একটা ফ্রি শো হতো, একটা উৎসব উপলক্ষে হতো, একটা জমিদার বাড়িতে, মানে পান্ডুয়া জামগ্রাম নন্দী বাড়িতে আপনি গেলে মনে হবে যেন আপনি একটা কোনো ধ্বংসস্তূপের মধ্যে এসছেন, কোনো ইয়েতে একটা চারিদিকে মূর্তি, নদীর মধ্যে একটা পুকুরের মধ্যে একটা মন্দির, এখানে একটা ভাঙা বাড়ি, এখানে একটা রাজবাড়ি, মানে একটা অদ্ভুত যেন একটা চারিদিকে একটা, কিন্তু একসময় ওইটাই একটা সাজানো ছিল। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন এটা পান্ডুয়া জামগ্রাম নন্দী বাড়িতে। এবং ওরা খুব যাত্রা প্রেমী, ওদের বড় বড় সেই বাড়ি, বড় বড় দরজা। তা যাই হোক, সেখানে আমি অনেক এর আগেও অনেক শো করেছি, তা কিন্তু সেই আসর ছিল আপনার জন্য প্যাথেটিক, আমার জন্য খুব দুঃখজনক। যখন
বুঝতে পারছি। কতক্ষণে যাত্রা শেষ হবে, যখন অভিনয় করছি তখন অন্যদিকে ঢুকে যাচ্ছে, আর চরিত্রটা ছিল একটু অন্য টাইপের, মানে সেখানে আমার চরিত্রটা দেখাচ্ছে আমি লাস্টে ওই ক্যান্সার হয়েই মানে মারা যাচ্ছি, মানে সেখানে আর বাস্তবের না ইমোশনকে মনে মানে রাখার ইনভলভ হয়ে জায়গা। গেছিল। হ্যাঁ, এবং বলে সেদিনকে নাকি বলে আমার ওই নাটকটাই খুব ভালো হতো, মানে দর্শকের কাছে আমি খুব চরিত্রটা খুব ভালোবাসা। ট্র্যাজিক ছিল, হ্যাঁ, আর চরিত্রটা প্রথমে ছিল খুব রাফ, পরে হয়েছে। প্রথমে ছিল একটা মানে রাউটি টাইপের, পরবর্তীকালে সেটা আপনার ইয়ে হলো, মানে দেখাচ্ছে ও এত ড্রিঙ্কস করতে 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 ওর লিভার ক্যান্সার হয়েছে। যেটা তপন কুমারই লিখেছিলেন। আচ্ছা আচ্ছা। মানে উনিও একটা কি ওই ভৈরবদারি একটা কি বই ছিল, কি চুয়া চন্দন না কিরম একটা বলে বই, সেইটা থেকে রিরাইট করে উনি ওটা নাটক আমার চরিত্রটা এনেছিলেন, চরিত্রটাকে তুলে নিয়ে এসেছিলেন। আচ্ছা, দারুণ চরিত্র, মানে আমার জীবনে ওটাও একটা মাইলস্টোন। তারপরে ধরুন তো যাত্রা করেছি, মহুয়া প্রধান শিল্পী ছিল গীতাঞ্জলি অপেরার, মমতাময়ী নেত্রী এরকম টাইপের একটা নাম মুখ্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তারপরে নাটক ছিল আপনার তাপসীদির দলে এলাম, তাপসীদির সাথে ফুটপাতে রাজকুমারী। আর তারপরের বছর গেলাম অশোক দাসের দলে, রাজলক্ষ্মী অপেরাতে অনামিকাদির সাথে। আচ্ছা অনামিকাদি, রমেন রায়চৌধুরী, আমরা মা এক মন্দির। খুব ভালো ব্যবসা ছিল। অশোকদা আমার খুব মানে খুব বন্ধুস্থানীয় ইয়ে, আচ্ছা খুব আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা। আমার কাছে ভালো তাহলে প্রযোজক। এগুলো আপনার শেষের দিকের শেষে অভিনয়। হ্যাঁ। তারপর এলাম ত্রিদীপদার সাথে, ত্রিদীপদার সাথে নরকের হেডমাস্টার। হেডমাস্টার। মানে আমি যখন প্রথম ত্রিদীপদার সাথে অভিনয় করি তখন ত্রিদীপ ঘোষ, আর এই যখন নরকের হেডমাস্টার করছি তখন আকাশ পাতাল পার্থক্য। তখন ত্রিদীপদার যাত্রা একটা স্তম্ভ। হুম। বহুদিন বাদে আবার দেখলাম যে সন্ধ্যে 7টায় শো, 5টা থেকে সব লাইন দিয়ে লোক মোটর সাইকেলে করে আসছে, কেউ ইয়ে নিয়ে আসছে, মানে যখন সন্ধে হচ্ছে ত্রিদীপ হাজার ঘোষকে সব দেখতে। দেখতে, মানে কি জনপ্রিয়তা। তা ত্রিদীপদার সাথে ওইটা আমার লাস্ট অভিনয় নরকের হেডমাস্টার। মানে তারপর যাত্রায় আমি আর কাজ করিনি। আর এখন একটা প্রবলেম হয়ে যাওয়াতে মানে আর তো এখন কাজে করছিও না। কিন্তু ওই স্মৃতিগুলো নিয়ে তাহলে লাস্ট ওই ত্রিদীপ ঘোষের সঙ্গেই আপনি যাত্রা হ্যাঁ, করে যাত্রা নরকের ছাড়লেন। হেডমাস্টার। তারপর একটা অফার এসেছিল কিন্তু আমি করিনি। তারপর আমাকে একজন ম্যানেজারই ইয়ে করে, তার সাথে আমার রিলেশনটা খারাপ হয়ে গেল যেহেতু আমি অ্যাকসেপ্ট করিনি তার সাথে। মানে সে চেয়েছিল আপনি হ্যাঁ, আসুন। হ্যাঁ, বন্ধুত্ব, একটা সাহেবের চরিত্র, ওই ভবানী পাঠকের ওই ইয়েটা নিয়েই আর কি ওই নাটকটা ছিল, কিন্তু আমি আর করিনি। তারপর আস্তে আস্তে ধরুন যাত্রার তো এখন অনেক ইয়েও পরিবর্তন হচ্ছে। আমি যখন তাহলে কতটা পরিবর্তন আপনার চোখে পড়েছে এই 80 সাল থেকে? আমি যখন যাত্রা এসেছি তখন যাত্রার স্বর্ণযুগ, মানে 80 সাল। অলরেডি তখন অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, কিন্তু তখন প্যান্ডেলে ওই যে বললাম বোধিংবাড়ি ওতে লাঠি চার্জ হচ্ছে, নির্মল মুখার্জি দলে দেখলাম প্যান্ডেল লুট হয়ে গেল, মানে একটা মাইকের গন্ডগোলে কাতারে কাতারে মানুষ। আপনার জামা কাপড় পর্যন্ত হারিয়ে হ্যাঁ, আমার হ্যাঁ, সেগুলো হলো। তা তখন কিন্তু একটা জিনিস ছিল, তখন যখন আমরা দলে থাকতাম তখন তো 60 কিলোমিটার 120 কিলোমিটার গাড়ি ছিল, তারপরে দলের শিল্পী টপ শিল্পীরা থাকতেন, তখন খুব আনন্দ হতো। একটা ধরুন এই টাটাতে শো করতে যাচ্ছি, তখন টাটা বোকারোতে প্রচুর প্রচুর শো যাত্রা হতো। হতো। হ্যাঁ, ধানবাদ, কাকরাজগড়, নর্থে তো হতো। উত্তরবঙ্গে আসাম, আমি তো লামডিং অব্দি গেছি, লামডিং, লঙ্কা, তারপর ধরুন বরপেটা, খারুপেটিয়া। আমি কাছাড় টাছাড় যাওয়া হয়নি, ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকে যাওয়া হয়নি, কিন্তু মানে আসাম, ওই আপার আসাম পর্যন্ত গেছে। আপার আসাম, লামডিংটা আপার আসাম, হুম। মানে অসাধারণ। শিলিগুড়ি গ্রাম ময়দানে, তারপর শিলিগুড়িতে লাস্ট অনেক যাত্রা করেছি, মালদা করেছি, মালদা তো তাহলে এই আপনার তাও প্রায় 30 বছরের যাত্রার অভিজ্ঞতা। 80 থেকে 18 ধরুন, তা 80 থেকে 18 28 বছর, তার মধ্যে মাঝখানে 2 বছর করিনি যাত্রা আমরা। যাই হোক, ওভারঅল 30 বছরই বলা যায়। 30 বছরই। তাহলে এই 30 বছরের যাত্রার অভিজ্ঞতার মধ্যে এমন কিছু ঘটনা কি ঘটেছে যেটা আজও আপনার মনকে দোলা দিয়ে যায়? সেরকম কোনো ঘটনা যাত্রার অভিনয়ের ক্ষেত্রে তেমন? আমি যখন দেখাচ্ছে যে আমার চরিত্রটা তার বউকে অন দ্য স্টেজ মারছে, প্রচন্ড অত্যাচার করছে, আমি আর আমার দিদি মিলে, তখন দর্শক এমন ইট ছুঁড়েছিল, আমি বুঝতে পেরেছি ইটটা আসবে, আমি পাটা সরিয়ে নিয়েছিলাম, তার যে আমার বউ পা যেত সেদিন। পাঠ করছিলেন, তার এসে মুখের মধ্যে এখানটা লাগে।
তারপর এমন ইয়ে হয়, তখন আমাকে দলের সব শিল্পীরা, পুলিশরা এসে আমাদের দুজনকে, দিদি আর ভাইকে, মানে কি পুলিশ স্কোয়াড করে অবস্থা! আমাদের গ্রিন রুমে ঢুকিয়ে নিয়ে যায়। এই অভিজ্ঞতাগুলো সত্যি আছে। মানে অভিনয় কোন মাত্রায় পৌঁছালে দর্শক এরকম হ্যাঁ। করতে পারে। আবার এক জায়গায় হয়েছিল, এই যে আপনার স্বপ্নের নেত্রী মমতাময়ীতে, আমি বড় ভাইয়ের জায়গায় ছোট ভাইয়ের নামটা বলে দিয়েছিলাম। ম্যানেজার যখন পেমেন্ট করতে আসছে কমিটি, এগুলো কিছুটা বদমাইশও থাকে। হুম। হ্যাঁ, আপনি আমার ক্যারেক্টারটার নাম কি যেন ছিল বেশ, মানে তার জন্য ওরা কম দেবে। হ্যাঁ, তার জন্য টাকা, এই আপনাদের একজন প্রধান শিল্পী এরকম করলেন, আমি মানে টপ ভিলেনটাই আমি করছিলাম আচ্ছা। ইয়েতে। তো এইরকম ঘটনাও ঘটেছে। আবার এই বৃন্দাবনের সবাই সতীতে দেখেছি, দর্শক এসে সুনীলদা বসে আছেন, সুনীলদার সামনেই আমাকে জড়িয়ে ধরছে, কে প্রণাম করতে আসছে। আমি বলছি আমার কিচ্ছু নয়, যে নাট্যকার বসে আছেন, উনি আমার চরিত্রটা দিয়েছেন তাই। তা আমার মনে আছে সুনীলদার গ্রামে আমাদের বই হচ্ছে নবান্ন উৎসব উপলক্ষে। তা বৃন্দাবনের সবাই সত্যি দেখার পর সুনীলদার এক বন্ধু ছিলেন নূপুরদা, তিনি, সুনীলদার স্ত্রীও গেছেন নবান্ন উৎসবে, তাকে বলছে যে ওনার ক্ষীরগ্রামে, হ্যাঁ, ওই বর্ধমানের গ্রামে তো? মঙ্গলকোটে। হ্যাঁ, হ্যাঁ, ক্ষীরগ্রাম। ওনার গ্রামটার নামটা কি যেন, শীতল গ্রাম নাম তো ভৈরবদার, আর ওনার গ্রামটার নাম ভৈরবদার হচ্ছে ভৈরব গাঙ্গুলির মূল গ্রাম, আর ওনারটা হচ্ছে ক্ষীরগ্রাম। শীতল, ক্ষীরগ্রাম না, যাই হোক এরকম হবে, নামটা এখন মনে আসছে না। আমি গেছি, ক্ষীরগ্রামে ওনার জন্মস্থান, হ্যাঁ, আমরা অনেকবার গেছি। সেদিনকে অনুপের সাথে আমার কথা হলো। যাই হোক, আচ্ছা। ওনার বাড়িতে তো দুর্গাপুজো হয়। ওনার ভাই হচ্ছেন অপূর্ব চৌধুরী, ওখানকার বিধায়ক এখন। হুম। তা যাই হোক, সেই সুনীল দাস স্ত্রীকে বলছে যে হিমাদ্রি সুনীলকে কি ফিট করেছে চরিত্রটা, বলছে শুধু চরিত্র পেলে তো হবে না, কাজটাও তো করতে হবে, ফুটিয়ে তো কাজটাও তুলতে হবে। হ্যাঁ। সেই জন্য মানে এত দর্শকের কাছে আসতে পেরেছিলাম। তারপরে বছর তাহলে যাত্রায় আপনি যথেষ্ট জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন, সেটা জানি না, তবে কিছু কিছু মানুষের আশীর্বাদ, ভালোবাসা ভালোবাসা পেয়েছি। পেয়েছেন অবশ্যই। আবার কি জানেন তো, অবশ্যই প্রতিযোগিতামূলক ব্যাপার তো থাকে। অবশ্যই, সে তো সব যেমন মাধ্যমেই ধরুন, থাকে। সবাই যে উদার মনে হবে, না, কেউ না, না, হয়তো না। বলবে বলবে সেটা নয়। তবে আমি খুব প্রতিবাদী ছিলাম, অন্যায় দেখলে কম্প্রোমাইজ করতাম না, এবং আর এরকম যাত্রার নামে কেউ কিছু বলে আমি সহ্য করতাম না, এখনো করি না। হুম। যেমন এই ব্যাপারটা, একটা ব্যাপারে আমি কাকলি চৌধুরীকে খুব রেসপেক্ট করি। হয়তো না, দিদি যাত্রার ব্যাপারে কেউ কিছু বলে বলে, সঙ্গে সঙ্গে কাকলি স্ট্যান্ড চৌধুরী নেয়। কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, হুম, এবং আমি একদম। ওর সাথে এই ব্যাপারে একমত। তাহলে যাত্রা তো আপনি এতদিন করেছেন, এই যাত্রার সংসর্গে কি অন্যান্য অভিনয়ের মাধ্যমে আপনি কাজ করেছেন হ্যাঁ, আমি পরবর্তীতে? সিরিয়ালে অনেকগুলো কাজ করেছি। অ্যাকচুয়ালি তো আমার গ্রুপ থিয়েটার থেকে উঠে আমার মাদার ইউনিট বলতে গেলে গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটার। নৈহাটি যাত্রিক তখন একাঙ্ক নাটকে পশ্চিমবঙ্গে বিশাল জায়গায়। তারপর ধরুন কলকাতায় অনির্বাণ গ্রুপে আমি নাটক করেছি। তারপর আমি এই যাত্রা করতে করতে আমাকে প্রথম অসিত বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী বলে একটা সিরিয়াল করেন, ওটা ডিডি ওয়াদে দেখানো হতো, শিশির গুপ্ত বোধহয় ওনার প্রডিউসার ছিলেন। তা তখন ওই অসিত বন্দ্যোপাধ্যায় আমাকে প্রথম নিয়ে যান এই সিরিয়ালে, তাতে আমি অগ্নিদেবের পাঠটা করেছিলাম। আচ্ছা। তারপর আমাকে সুযোগ দেন তপন গাঙ্গুলি, যিনি আমাদের যাত্রারই একজন বিখ্যাত অভিনেতা, শ্রদ্ধ ছোট তপন নাট্যকার, কুমার। পরিচালনা। ছোট তপন না, ছোট তপন কিন্তু আলাদা, লোকনাট্যে ছোট তপন কুমার বলা হতো। ইনি হচ্ছেন তপন গাঙ্গুলি, উনি দলের প্রধান শিল্পীও ছিলেন, আচ্ছা, বাগদিপাড়ার বুঝতে পেরেছি। ছেলে, হ্যাঁ, তপন ঋষভ, গাঙ্গুলি, হ্যাঁ। অনেক হিট। উনি অ্যাকচুয়ালি নক্ষত্র গ্রুপ থেকে উঠে এসেছিলেন। উনি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তিনু বন্দ্যোপাধ্যায়, এরা মানে যাত্রার একজন বিশাল অভিনেতা ছিলেন। তাহলে বেশ কিছু টিরিয়ালে আপনি কাজ হ্যাঁ, উনি করেছেন। প্রথম আমাকে সুযোগ করে দিলেন। বিষ্ণুপাল চৌধুরী, যার জননী, মানে তখন 1 নম্বর পরিচালক হুম, বিষ্ণুপাল হুম, চৌধুরী, হুম। দেবী দুর্গাতে আমি রাজা সুরত করেছিলাম। মানে আচ্ছা। এবং সেটা আমাদের রামজিরা স্টুডিওতে টানা 20-22 দিন শুটিং করেছিলাম। আমি মেন চরিত্রটা করেছিলাম। তারপরে ওইখান থেকেই একজন প্রডিউসারের সাথে পরিচয় হলো, উনি অভিনয় করেছিলেন আপনার ওই কি, ফেরিঘাট, ডিডি ওয়ানে ফেরিঘাটে করলাম। তারপর বিষ্ণুদা নেক্সট ইয়েতে শান্তিনিকেতনে করেছি একটা ভালো চরিত্র। তারপর অনেকগুলো করেছি, মানে তখন তো ওই ডেলি হিসাবেও হতো, হ্যাঁ, অনেক হ্যাঁ, দিন। কম 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 হ্যাঁ, কম 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 দৈর্ঘ্যের করে হতো। 4 দিন 5 দিন হুম, 7 হুম। দিনের হতো। যেমন শিবার ফিরে আসা, নীলার কাকা, এরকম অনেকগুলো কাজ করেছি। তারপর তৃতীয় অতিথিতে করেছি। তারপর আমি না যোগাযোগটা ঠিক রাখতাম না এগুলো। তারপর বিষ্ণুদাও সরে গেলেন, আর যেতে হয়, যোগাযোগ করতে হয়, এগুলো যাত্রায় আমাদের কি, আমার যদি পছন্দ হয়, আমাকে কোনো পরিচালক বা প্রযোজক আমাকে হুম, হুম, বলবেন যে হুম। ফোন করে, যে একদম, আপনাকে একদম, ডাকছি, একদম, আপনি একদম, করবেন আমার দলে, এইরকম একদম। ভাবে হয় যাত্রায়। কিন্তু সিরিয়ালে তো যোগাযোগটা রাখতেই হয়, হুম, সেটা আমার একটু ঘামতি আছে, কারণ যে জগতে যেমন, হুম। যার জন্য সেটা হয়নি। তবে আমি নাটকের লোক, এখন নাটক নিয়ে আছি, আমার নিজের একটা গ্রুপ আছে, কল্পনা সূচনা।
তাহলে এখন সময় কিভাবে কাটছে? এখন সময় হচ্ছে এই গ্রুপ নিয়ে আছি, আমাদের নেক্সট নাটক নামবে। এর আগে আমাদের একটা প্রোডাকশন হয়ে গেছে জননী বলে, তাতে মহুয়াই ডিরেকশন করেছিল। এবার আমরা তীর্থঙ্কর চন্দ্রের একটা নাটক করছি, সেই নাটকটা এখনো রিরাইট হচ্ছে, সেই নাটকটা নিয়ে আমরা এবার নামবো, তার প্রস্তুতি চলছে এই আর কি। কিন্তু যাত্রাকে আমি কারণ যাত্রা করেই আমার কর্মজীবন, এটাই আমার একমাত্র কর্মজীবন, যাত্রা করেই আমার সমস্ত আমার অন্য বলুন, হ্যাঁ, বুঝতে পেরেছি। দৈনিক জীবিকা নির্বাহ করছি, যাত্রাই আপনার সমস্ত ধারক বাহক। মানে আই এম সো প্রাউড ফর মাই যাত্রা ইন্ডাস্ট্রি। একদম 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 আমি এখনো গর্ববোধ করি। তবে এখন যেটা হচ্ছে কি, আগে আমরা যাত্রা শিল্পী, এই যে ত্রিদীপ দার সাথে কাজ করেছি, একই গাড়িতে যেতাম, ত্রিদীপ দা আমাকে কখনো নামিয়ে দিত, কখনো আমি ত্রিদীপ দার সাথে যেতাম। ত্রিদীপ দা আমাকে তাপসী বাড়িতে বসে আছেন, আমাকে গাড়ি ড্রাইভারকে বললো ভানুদাকে যা হিমার দিকে তুলে নিয়ে। এই যে তখন গল্প করতে করতে যেতাম, বা শেখার তার কাছে কত গল্প হতো, শিক্ষা হতো। এখন কেউ কাউকে রেসপেক্ট করে না, এখন সবাই ভাবে আমি বড় শিল্পী, সব শিখে এসেছি। সুতরাং যাত্রা এখন যেটা সবাই বলছে চারদিকে, শো হচ্ছে, ফ্রি শোটা বেশি হচ্ছে এখন। একমাত্র আপনি দেখুন না, যার নামে টিকিট সেল হবে, যার মানে বায়না, কাকুলি চৌধুরী ছাড়া কোথায় আছে, কাকুলি অনল ছাড়া আপনি, আর চম্পা হালদারে কিছু হয়, তাছাড়া আপনি যাত্রা এখন বললে হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু সত্যটা সত্যই। কিন্তু যাত্রার ভবিষ্যৎ কি হবে আমি জানি না, তবে আগে তবে যাত্রা হারিয়ে যাবে না, যাত্রা চলবে। শিল্পই কোনোদিন হারিয়ে যায় না, কারণ সবাই যেমন অভিযোজন করেছে, যাত্রাও তো অভিযোজন করেছে। কিন্তু যাত্রা এখন সুর হয় না, গান লেখা হয় না, আগে যেমন সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো তো সেগুলো এখন নেই। তারপর নাটকের গল্প এখন মঞ্জিল ব্যানার্জি, বাবলি ভট্টাচার্য ছাড়া, আমি তো উৎপল রায় উৎপল রায় নাটক আমি করেছি, উৎপলদার সাথে কাজও করেছি, খুব মাইডিয়ার লোক, খুব ভালো মানুষ, তার সাথে আমার এখনো যোগাযোগ আছে। এখন এই তিনজন ছাড়া তো আমি তো দেখছি। তাহলে অনেক কথাই জানলাম আপনার যাত্রা। আমার পেজের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যে এই কাজ সম্পর্কে যদি আপনার অভিমত, মানে কি বলবো বলুন তো, আপনাকে বললে আপনার সামনে বসে বলবে তোষামোদী। না তোষামোদের কিছু নেই। যেমন আপনার কাছ থেকে আমি আপনার একটা আমি পড়লাম রাখাল রানী, আমি জানতাম না এটা যাত্রা নিয়ে এই যে রিসার্চ হচ্ছে। আপনার সাথে যিনি এসছেন আমার ছোট ভাই, খুবই ছোট ভাই, মানে বয়সে খুবই ছোট, সে যখন আমি শুনলাম সে যাত্রার উপর রিসার্চ করছে, মানে কি বলবো, আমার মানে কি যে ভালো লাগছে, আপনাকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। তা আপনারা যাত্রা নিয়ে যেটা করছেন, আপনি পুরনো শিল্পীদের সব তুলে তুলে আনছেন, যারা হারিয়ে গেছে মানুষের চোখ থেকে, মানুষের মন থেকে, মানুষের মস্তিষ্ক থেকে, যারা হয়তো নির্বাসনে চলে গেছে। এদের নামে একসময় 30,000 পর্যন্ত লোক জড়ো হয়েছে, 30-40,000 লোক হতো। এখন আমি কোনো যুগকেই ছোট করছি না, এখন যারা আছে তারাও ভালো, কিন্তু কথাটা হচ্ছে আমি যদি আমার অতীতকে রেসপেক্ট না করি, আমি যেদিন অতীত হয়ে যাবো সেদিন তারাও কিন্তু আমাকে রেসপেক্ট করবে না। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। অতীতকে স্মরণ করেই তো বর্তমানের পথে হেঁটে যেতে হবে, তবেই তো ভবিষ্যতের দিকে যেতে পারবো। চিরন্তন সত্য, এই ইউনিভার্সাল ট্রুথটা আমাদের মনে রাখতে হবে, যে আমি যদি আমার অতীতকে রেসপেক্ট করি, আজ যারা বর্তমান তারা যেদিনকে অতীত হবে তাদেরকেও সেদিনকে রেসপেক্ট করবে, নইলে কিন্তু তারা এরকম কালের স্রোতে হারিয়ে যাবে। একদম সেই ভূতরূপ সিন্ধু জলে গড়ায় পড়িল বৎসর কালের ঢেউ ঢেউর গমনে, সমুদ্রের ঢেউ যেমন আসে হারিয়ে যায়, সেইরকম তারাও হারিয়ে যাবে। শুধু আমি আমার পুরনো শিল্পীদের সবাইকে রেসপেক্ট করি, এখনো অনেকে করেন, যেমন কাকুলি চৌধুরী বা অনল আমার বন্ধু। কাকুলি আমার খুব ছোট বয়সে, কিন্তু আমি ওকে খুব রেসপেক্ট করি, কারণ ও আমাদের যাত্রার একটা গর্ব, এবং সব থেকে বড় কথা ও যাত্রাকে খুব ভালোবাসে। ওর ফ্যামিলি, পরিবার, ওর মা একজন বড় কাজল চৌধুরী, ওর ভাই রোমিও আমার ভাতৃস্থানীয়, ও দারুণ অভিনয় করে, দারুণ অভিনেতা। এবং আরো যারা আছেন, কুমার অনুভব আছেন, ভালো শিল্পী, মঞ্জিলদা দারুণ অভিনেতা। মঞ্জুলদার আমি অভিনয় দেখেছি, যেমন নাট্যকার তেমন পরিচালক তেমন অভিনেতা, এরকম আরো অনেকে আছেন, এই মুহূর্তে হয়তো আসছে না। যেমন দীপ বলে একটা, দীপ চক্রবর্তী আছেন, সুখেন্দুদার জামাই। সুখেন্দুদার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল, কারণ সুখেন্দুদার স্ত্রীকে আমি দিদি বলতাম, উনি আমাকে ভাই বলতেন। তার সুখেন্দুদার যে জামাই দারুণ গান করে, ও একটা মাকে নিয়ে গান করেছে। আমি তখন সে বছর কোন দলে যেন কাজ করছি, আমি নিজে ডেকে ওর সাথে কথা বললাম। আমি ওর স্ত্রীকে জিনাকে বললাম, জিনা তো ছোট্ট দেখেছি, আমার বাড়িতেও গেছে আমার মেয়ের অন্নপ্রাশনে, যে জিনা তোর হাজব্যান্ড যে গান করে না, গানটা আমি শোনালাম ওকে 2 লাইন, বলছে আপনার মনে আছে? আমার দারুণ, যেটা ভালো লাগে সেটা তো মনে, অবশ্যই যেটা ভালো লাগে সেটা। এরকম ছেলে মেয়েও তো উঠে আসছে, কিন্তু কথার যে সঞ্জু বলে, কুমার সঞ্জু বলে একজন, অনিক ব্যানার্জি, অনিক ব্যানার্জি, এই যে খুবই ভালো কাজ করছে, লিখছে, মানে হতাশার মাঝেও আশা আছে।
মানে না, অনেকে হয়তো উন্নাসিকতার সঙ্গে বলে যাত্রার তো এখন কিছু নেই, না, কিছু কিছু নেই নেই সেটা বলা বলবো না, যাবে না, না যাত্রার ইয়ে আছে। এটা হ্যাঁ, মিথ্যে। এবার তবে কি স্বর্ণযুক্ত কোনো ক্ষেত্রেই এখন বজায় নেই, না, তো সেইটা যদি আপনি এখন চান তাহলে তো হবে না, আপনি বলুন যা যায় সেটা চলেই যাবে। নাটকের লোক হয়, না, আমি তো নাটক করছি, আমি বলছি আমি নাটক দেখতে যাই তো 25 তারিখে আবার যাব আন্তেগনে দেখতে। আমার মেয়ে আসছে, ও বাইরে থাকে, টিকিট কেটেছে, বলে বাবা টিকিট কাটা হয়ে গেছে, আমরা মা তুমি আমি যাব। আমার মেয়ে আমার এখন প্রেরণা বলতে পারেন, আমি যে দল করছি মেয়েই আমার ফাইন্যান্সার, মানে এখন আমরা তো কোনো স্যাংশন পাই না, 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 সে ঘর তো থেকে ঠিক। টাকা খরচা করে মেয়েই সব দেয় এবং উৎসাহ দেয় যে কিছু করো নইলে তুমি অসুস্থ হয়ে পড়বে, আর যাত্রা তুমি করতে হবে না, করতে দেয়ও না, কারণ ওই এখন আমাদের গার্জেন। আর সেইখানে এগুলো তো এখন থিয়েটার হলে যদি জানে যে মহুয়া করছে গ্রুপে, দেখলাম তো 200 250 300, বা কোনো নাটক দেখতে গিয়ে দেখি 50টা লোক। এই আমি নৈহাটি ঐকতানের সেদিনকে এই তীর্থঙ্কর চন্দ্রেরই একটা নাটক দেখতে গেলাম ওনার গ্রুপে, একটা 3টে নাটক পরপর আছে, দেখলাম 20-25টা লোক বসে আছে হলে। তা সুতরাং ওই 2-1টা দলে গ্রুপের হয়তো লোক হচ্ছে, কিন্তু থিয়েটারও লোক নেই। এখন না একটা কেমন বন্ধ্যা যুগ চলছে, বন্ধ্যার সমান সর্বত্র, সে আপনি দেশ কাল বলুন, রাজ্য বলুন, সংসার বলুন, বা পরিবার পাড়া যাই বলুন, সর্বত্র এই সময়টা চলছে। সেই কিন্তু সেইখানেও বলবো যাত্রা নিয়ে আরেকটু প্রযোজকদের ভাবা উচিত। মানে আমি প্রধান শিল্পী বলে আমি পরিচালক হব, শেখর গাঙ্গুলি বিরাট অভিনেতা ছিলেন, কিন্তু উনি কিন্তু পরিচালনায় কখনো সাকসেসফুল হয়নি। একবার দুবার করেছিলেন যার জন্য সেগুলো মুখ থুবড়েই পড়েছে। হ্যাঁ মুখ থুবড়ে পড়েছে। উনি কিন্তু তারপর পরিচালনা করতেন না, মানে ডিরেকশন হুম, দিতেন না। হুম। আবার শিবদাস মুখার্জি ডিরেকশনটা ভালো বুঝতেন, ত্রিদীপ ঘোষ ভালো বুঝতেন, ত্রিদীপ ঘোষ ভালো ডিরাইট করতেন। এবং তুমি ভালো অভিনেতা হলে যে ভালো ডিরেক্টর হবে তার তো কোনো মানে নেই। সুতরাং আমি টপ শিল্পী হয়ে গেলাম হঠাৎ করেই, তারপরে এসে এখন চাহিদা অনেক। আমি একবার কাজ করেছিলাম অশোক দাসের দলে, একটা নতুন ছেলে এলো, দেখলাম সে মানে মানুষ মনে করছে না আমাদেরকে। আমরা যে এতদিন মাঠে ঘাটে ঘুরেছি, বাংলা বাড়ি বাসে, তারপর বা এমনি বাসে, তারপর চড়ে, আমাদের যে অনেক শরীরে রোগ ধরিয়ে আমরা একদম, যে একদম। স্কুল বাড়ি ইয়েতে থেকে, তারপর যে যাত্রা সম্পর্কে অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ হুম, করেছি, সেই তখন একটা ঘটনা মনে আছে। একবার আমি ত্রিদীপদা শো করে এই নরকের হেডমাস্টার বছর আমরা লোধাশুলি থেকে ফিরছি, তা ফেরার সময় আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, তা লোধাশুলিতে সে অন্ধকার, সেইখানে অশোকদার দলে গাড়িটা এসে দাঁড়ালো। এবার অশোকদা তার সাথে আমি কাজ করেছি, আমার সাথে একটা বন্ধুত্ব আছে। অশোকদা এগিয়েছে, আরে কি এই অন্ধকারে কারা? তারপর যেই ত্রিদীপদাকে দেখলেন, অশোকদা তাড়াতাড়ি গিয়ে ত্রিদীপদাকে প্রণাম করলেন। এইবার অশোকদার ওই দলের যে হিরো হিরো সে কানে টানে দুলটুল পরা, হাতে একটা ইয়ে নিয়ে কানে নিয়ে গটগট করে তীরদার সামনে দিয়ে বেরিয়ে ভেতরে ঢুকে গেল। তীরদা বলে এটা কে রে? না কি জানি দাদা। আর দিলীপ ঘোষের মতো শিল্পী বসে আছে, সেখানে কুমকুম বলে একজন অভিনেত্রী ছিলেন, তিনি কিন্তু এসে তীরদাকে প্রণাম করলেন, গল্প করলেন, অশোকদা অনেকক্ষণ গল্প করলেন। তাই এই ব্যাপারটা কিন্তু হারিয়ে যাচ্ছে, যে সম্মানীয় ব্যক্তিকে যে সম্মান দেওয়া আছে। দেখুন তীরদা চলে গেছেন, আমাদের যাত্রা একটা স্তম্ভ সরে গেছে। এখন কাকুলি আর ইয়ে আছে 2-1 জন, তারপর অনুভব টনুভব আছে, একা কুম্ভ রক্ষা করে নগর বুদিগর, এখন জানি না কি হবে। তবে সেই আমি আশাবাদী যাত্রা থাকবে, যাত্রা ছিল, না, না, যাত্রা আছে, যাত্রা যাত্রা থাকবে, থাকবে। যাত্রা কোথাও যাবে না, কোনো যাত্রা শিল্পই যাত্রার মতন কোনোদিন করেই কোনো ফর্ম ধ্বংস হয় না, থাকবে। কোনো ফর্ম কোনোদিন শেষ হয়ে যায় না, একটা আসে, হুম, পার ভেঙে যায় যেমন, আবার পার ভরে অবশ্যই, যায়, অবশ্যই, একুল ভেঙে ওকুল তুমি করো, এইরকম ব্যাপারটা হবে আর কি, অবশ্যই। কিন্তু শেষ হবে না। না, যাত্রা শেষ হবে না, যাত্রা যাত্রার মতোই গতিময় ভাবেই চলবে। আপনাদের মতো মানুষরা যে উঠে এসছেন, এই যে আপনি এত কষ্ট করে কত দূর থেকে আসছেন, এসে আমাদের নিচে কখন বাড়ি ফিরবেন, আপনার সাথে এই যে ছোট ভাইটা রয়েছে, ও যাত্রার উপর, আমি যাত্রাকে ভালোবাসি। আপনি দেখলেন তো আমার কাছে যাত্রা সম্পর্কে যা ডকুমেন্টস আছে, এর আগে অনেকে নিয়ে গেছে। একবার রবিদাস ফটোগ্রাফার গগনেন্দ্র প্রদর্শনশালায় যাত্রার উদ্বোধন করেছিলেন প্রদর্শনী, তাতে স্বপন কুমার ছিলেন, আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন, কলকাতার মেয়র তখন ছিলেন বামফ্রন্টের প্রশান্ত চ্যাটার্জি ছিলেন। তাতে কিছু দিয়েছিলাম, সেগুলো আর ফিডব্যাক হয়নি আমার কাছে, অনেক হারিয়ে গেছে, কিন্তু এখনো আমার কাছে অনেক কিছু আছে, কারণ আমি যাই হোক, অনেক যাত্রাকে কিছু, ভালোবাসি। অনেক কিছু আপনার কাছ থেকে শুনলাম। আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, না নিশ্চয়ই, আপনাকে আপনি অসংখ্য আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী। যে ধন্যবাদ। যাত্রা আমার অন্য যুগিয়েছে, সেই যাত্রাকে আপনি রেসপেক্ট করে না, এগিয়ে না, এসছেন, অবশ্যই, অবশ্যই আপনার রেসপেক্ট, মূল্যবান সময় নষ্ট করছেন। রেসপেক্ট করতেই হবে, কারণ অভিনয়ের জননী হচ্ছে যাত্রা। এইটাই কথা, যে যাত্রা কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি। হ্যাঁ, আজকে যাত্রার কারণ ইতিহাস যদি ঘাটতে যান, সেই শ্রী চৈতন্যদেবের আমলে, তারও কারণ অনেক আগে থেকে। নাটকটা তো আমরা অ্যাডপ্ট করেছি, হ্যাঁ, এরা সেই যাত্রাটা তো লেভেলে হাত আমাদের, ধরে এসছে। যাত্রাটা তো আমাদের নিজস্ব অভিনয়ের ধারা। আমি আপনাকে যে বইগুলো দিয়েছি আপনি তাদের দেখবেন, এই যে আমাদের যাত্রা প্রহরীর প্রথম যে পত্রিকাটা বেরিয়েছিল, তাতে একজন বিদেশি লেখকের আছে লেখা,
যে এইরকম ওপেন থিয়েটার উৎপল দত্ত লিখেছেন সেটা নিয়ে যে যত বড় বড় লিখবো। অভিনেতা অভিনেত্রী সব দেখো যাত্রা থেকে, আপনি উৎপল প্রবাহ বইটা পড়লেই বুঝতে পারবেন। আজ আমরা কথা বললাম যাত্রা অভিনেতা হিমাদ্রি ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। দাদার যাত্রা জীবনের নানান জানা অজানা দিক উঠে এলো আমাদের আজকের আলাপচারিতায়। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আপনি সুস্থ এবং নিরোগ থাকুন। হ্যাঁ, এই আজকের আশীর্বাদ মতন করুন। এই পর্ব আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।